আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একজন কথা বলেন, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? আচ্ছা। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করব এখনই। আর 2 মিনিট ওয়েট করি, দেখি আর কেউ জয়েন করে কিনা, তারপর শুরু করব। আচ্ছা, তো ক্লাস শুরু করি তাইলে আমরা। আচ্ছা, সবাই সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখবেন। ওই 40 নম্বর তো হাঁটি চলে যাও। আচ্ছা, তো ক্লাস শুরু করি আমরা তাইলে। ফার্স্টলি সবার সঙ্গে একটু ইন্ট্রোডিউস হই, যারা আজকের ক্লাসে আছেন আর কি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি? আচ্ছা, প্রথমে আকাশ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো সবাই আপনাদের জাস্ট পরিচয়টা শর্টলি দিবেন আর কি। আপনারা কোন ডিস্ট্রিক্টের, তারপর কোন প্রতিষ্ঠানে আছেন, এবং আপনার নামটা, এবং এই কোর্সটা কেন করতে চাচ্ছেন, যত সংক্ষেপে দেওয়া যায় আর কি। তো আকাশ, আপনি একটু বলেন আপনার সম্পর্কে। হ্যালো, আকাশ শুনতে পাচ্ছেন? স্যার আমি আহ, একটু পরে দিই স্যার, আমি একটু গাইতে। ও, আচ্ছা,
এইচআরটি, এইচআরটি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার সংক্ষেপে জি নেম। স্যার। আচ্ছা। স্যার আমার নাম হাসিবুর রহমান তানভীর। আহ, আমি আমার হোম ডিস্ট্রিক্ট হলো পাবনা জেলা আর কি। আমি এখন থাকি ঢাকাতে। তো আমি হলো এখনো স্টাডি করতেছি আর কি, ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা, তো আপনি কি স্টিলের আগে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার, নাকি কিংবা না, আগে? আমার আমার কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই। আমি মূলত শেখার জন্য আর কি করতে চাইতেছি আর কি। আমার রিসেন্টলি আর কি ক্যাপস্টোনের কাজ আছে তো। ক্যাপস্টোনে আর কি এই স্টিল স্ট্রাকচারের উপরে আর কি ক্যাপস্টোনে প্রজেক্ট দিচ্ছে আর কি ভার্সিটি থেকে। শেষের দিকে আর কি আমার ফোর্থ ইয়ার চলতেছে, তো মানে ফাইনাল সেমিস্টার আর কি। তো আর কি এই কারণে আর কি কোর্সটা করতে চাইতেছি। আচ্ছা, তো প্রিলিমিনারি কোর্স যদি আপনি আগে না করে থাকেন, কিংবা আপনার যদি স্টিলের আগের এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে তাদের জন্য আসলে অ্যাডভান্স কোর্সটা বুঝতে বেশ প্রবলেম হয়ে যায়। তারপরও ইচ্ছা থাকলে সবই সম্ভব। আহ, প্রিলিমিনারি কোর্স বলতে গেলে কি স্যার হলো এমনি মানে ভার্সিটিতে যে কোর্স গুলো করাইছে ওর মধ্যে ছিল এটা, আইডিয়া আছে, জানি আর কি কিছু কিছু ব্যাপার, কিন্তু মানে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা কোনো প্রজেক্ট রিলেটেড কাজ আমি এখনো করি নাই স্টিল। না, আমারই কয়েকটা কোর্স আছে। আমার টোটাল 4টা কোর্স। এর মধ্যে একটা হচ্ছে আপনার মাস্টার কোর্স। এই কোর্সটাতে প্রিলিমিনারি স্টেজ থেকে শুরু করে মোটামুটি মিড লেভেল পর্যন্ত সবাই এই কোর্সটা করতে পারে। আচ্ছা আচ্ছা। ওটা, কিংবা এটা যে ওই কোর্সই করতে হবে এটা ম্যান্ডেটরি না, কিন্তু আপনার প্রিভিয়াস যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে রিলেটেড, স্টিল স্ট্রাকচার রিলেটেড, অথবা আপনি অন্য যে কোনো জায়গায় কম বেশি কাজ করছেন, তাইলে তাদের জন্য অ্যাডভান্স কোর্সটা সবচেয়ে পারফেক্ট আর কি, আমি সেটা বলতেছি। কিন্তু যারা একদম ফ্রেশ কিংবা স্টিলের সম্পর্কে ধারণা কম, তাদের জন্য এই কোর্সটা আসলে একটু টাফ হয়ে যাবে। তাদের জন্য অনেক স্টাডি করতে হবে আর কি, তাল মেলাতে গেলে। আচ্ছা তাহলে হলো মূলত আমার আসলে কোনটা করলে বেটার হয় আর কি, মানে আমি আসলে বুঝতেছিলাম না, যার কারণে আমি এটা খুঁজতে খুঁজতে পারলাম আর কি। এই কারণে আর কি হলো আমি এটাই করছি মানে যদি আপনার আর। জন্য আপনার জন্য প্রথমে ইয়ে মাস্টার কোর্স যেটা আছে ওইটা করাটাই বেটার হবে। যাই হোক, এটা নিয়ে আমি পুরা লেকচার শেষ করার পর হ্যাঁ আপনারা হ্যাঁ। নিজেরাই বুঝতে পারবেন যে এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট কিনা। তো আমি লাস্টে সবার কাছ থেকে কোর্সের নিব। আপাতত আমি শর্টলি জাস্ট পরিচয়টা নিয়ে আমি ক্লাসটা শুরু করব। জি জি জি। আচ্ছা। মোহাম্মদ আসসালামু নাজ আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ নাজমুল হাসান, আপনার পরিচয়টা কাইন্ডলি দিবেন। আচ্ছা, নাজমুল হাসানকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আপনার পরিচয়টা কাইন্ডলি দিবেন। শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো, আমি হ্যাঁ। সিভিলের ডিপ্লোমা করছি। আচ্ছা, তো আপনার কি স্টিলের নলেজ আছে আগে থেকে? না, কোনো নলেজ নাই। আচ্ছা, আহ, ঠিক আছে, সমস্যা নাই। আগে তাহলে ফুল লেকচারটা শুনলে আপনি বুঝতে পারবেন এই কোর্সটা আপনার জন্য কিনা। আহ, জি জি। তো ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর মোহাম্মদ মোস্তফা কামাল। জি, আমি মোহাম্মদ মোস্তফা কামাল। আমি একটা কনসালটেন্সি ফার্মে স্ট্রাকচার ডিজাইনার হিসেবে কর্মরত আছি। আর এই স্টিলের এর আগেও আমি একটা কোর্স করেছি এখান থেকেই। তো একটু অ্যাডভান্সটা করতে যাচ্ছি যাতে মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা যায় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। আচ্ছা, সমীরণ মণ্ডল। সমীরণ মণ্ডল শুনতে পাচ্ছেন? জি স্যার। আহ, শুনতে পাচ্ছি স্যার। আমাকে শোনা যায় স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি স্যার। স্যার আমি খুলনা নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছি। আমি আপাতত হচ্ছে আপনার
খুলনাতে একটা ডেভেলপার ফার্ম বসতি রিয়েল এস্টেটে আপনার প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সেক্ষেত্রে এখানে তো খুলনাতে দেখা যায় যে তেমন একটা স্টিল স্ট্রাকচারের কাজ তেমন একটা না। সেভাবে আর কি মানে স্টিল স্ট্রাকচার সম্পর্কে ধারণাটাও খুব কম। এই জন্য আর কি স্টিল স্ট্রাকচারটা একটু শেখা বা এটার প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজের আইডিয়াটা নেওয়ার জন্য আর কি স্যার জয়েন করা। থ্যাংক ইউ। তো পুরো ক্লাসটা আশা করি থাকবেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে এই কোর্সটা আপনার জন্য কিনা। জি স্যার। এরপর সূচনা, আপু আপনার পরিচয়টা কাইন্ডলি দিবেন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সূচনা, আমি একজন স্টুডেন্ট, ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, এখনো কমপ্লিট হয়নি বিএসসি। আমি অ্যাকচুয়ালি কোর্সটা করতেছি আমার একটা ক্যাপস্টোন প্রজেক্টের জন্য। কারণ স্টিল সম্পর্কে আমাদেরকে খুব কম নলেজ দেওয়া হয় ভার্সিটি থেকে। আরসিসির উপর যদিও অনেক বেশি নলেজ দেয়, কিন্তু আমার ক্যাপস্টোনটা পড়ে গেছে স্টিলের উপরে, and আমার নলেজ ইনাফ না তার জন্য কোর্সটা করা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট হচ্ছে জাকির হাসান। আপনার পরিচয়টা কাইন্ডলি দিবেন, জাকির হাসান। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, সম্ভবত ওনার হেডফোনের সমস্যা হতে পারে। তো স্যার, আমরা মেইন, হ্যাঁ, আরে এখন এখন শোনা যায়। জি, আমার নাম জাকির হাসান। আমি একটা স্টিল কনস্ট্রাকশন কোম্পানিতে আছি প্রায় 5.5 বছর হলেও। তো আমি মোটামুটি স্টিল স্ট্রাকচার বেশ অনেকগুলোই ডিজাইন করেছি। আমার সর্বোচ্চ ডিজাইন করা আছে আছে 2.5 লাখ স্কোয়ার ফিটের শেড পর্যন্ত ডিজাইন করা আছে। এছাড়াও আ- স্ট্রিট বিল্ডিং বা ইয়েতে এসব বেশ কিছু ডিজাইন করেছি বড় বড়। এখন হচ্ছে চাচ্ছিলাম যে আহ, যেহেতু স্টিল স্ট্রাকচারে অনেকদিন এই সেক্টরটায় অনেকদিন আছি, তো একদম ফুললি এক্সপার্ট হইতে, এই কারণে হচ্ছে আরো যেসব ক্রিয়েটিভ বা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার বা ডিফারেন্ট যে জিনিসপত্র আছে, ওইসব নিয়ে একটু শেখার একটু আগ্রহ আছে। সেই জন্যই মূলত এই অ্যাডভান্স কোর্সটা করতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। তো সবার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। এখন আমরা মেইন কোর্স আউটলাইনে চলে যাই। অলরেডি 15 মিনিট চলে গিয়েছে। তো আমি আজকে এমনি বেশি সময় নিব না। আজকে পুরা কোর্সের একটা আপনাদের ওভারভিউ দেওয়া হবে। এই কোর্সে টোটাল টপ টু বটম কোন কোন ক্লাস লেকচারগুলা কোন বইয়ের রেফারেন্স থেকে পড়ানো হবে, কোন কোন সফটওয়্যার দিয়ে পড়ানো হবে, এগুলোর একটা ফুললি ওভারভিউ দিব। এবং আজকের ক্লাসটা আমি সবসময় বলে থাকি যে আমার আমার অনেকগুলা কোর্স আছে, টোটাল 4টা কোর্স আছে। 1 নম্বর কোর্স হচ্ছে আমার মাস্টার কোর্স। এটাতে আপনি স্টিলের যারা প্রিলিমিনারি স্টেজ থেকে যারা স্টিলে টোটালি কাজ করেন নাই তাদের জন্য মূলত ওই কোর্সটা। এবং যারা কাজ করছেন কিংবা কোড সম্পর্কে ভালো ধারণা নাই তাদের জন্য ওই কোর্সটা পারফেক্ট। আবার যারা রেগুলার কাজ করেন, আহ, ভাষা ভাষা জানেন কোড, তাদের জন্য ওটা মানে ভালো একটা কোর্স। ওখানে আমি মোটামুটি সব টপিকস কভার করার চেষ্টা করি মিড মিড লেভেলের জন্য আর কি। তো ওইখানে যে জিনিসগুলা কিছু জিনিস আছে অনেক অ্যাডভান্স লেভেল, সেই জিনিসগুলো ওই কোর্সে আসলে ডিসকাস করার স্কোপ থাকে না। এই জন্য আমি অ্যাডিশনাল একটা কোর্স এনরোল লঞ্চ করছি, সেটা হচ্ছে অ্যাডভান্সড কোর্স। তো অ্যাডভান্সড কোর্সে আপনার প্রিলিমিনারি কোর্সের কিছু জিনিসও চলে আসবে। তো যেহেতু যারা প্রিলিমিনারি কোর্স করবেন তাদের জন্য অল্প কিছু জিনিস হয়তো কমন পড়ে যাইতে পারে। তারপরেও এটা আমি আসলে প্রিলিমিনারি কোর্সেও কিছু অ্যাডভান্স জিনিস পড়াই ফেলি, যেটা কিনা আসলে সব সময়ই আপনাদের দরকার সেগুলা। তো এই জন্য এটা অ্যাডভান্স কোর্সেও আসে, প্রিলিমিনারি কোর্সেও আসে। তো এখন যদি আমরা কোর্সের ডিটেলস সম্পর্কে জানতে চাই, তাইলে
আমাদের কোর্সের নাম হচ্ছে অ্যাডভান্সড কোর্স অন স্টিল স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন উইথ সাফিসিয়েন্ট ম্যানুয়াল ক্যালকুলেশনস। অর্থাৎ এই কোর্সটাতে আমরা যে ক্যালকুলেশন, যে টপিকসগুলো পড়ব সেগুলার যতটুক সম্ভব সবগুলার ম্যানুয়াল ক্যালকুলেশন আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। কিছু জিনিস আছে সফটওয়্যার অপারেটেড, কিংবা ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম সাপেক্ষ ব্যাপার, সেরকম কিছু জিনিস স্কিপ করা হবে। তাই ছাড়া মোটামুটি আমরা চেষ্টা করব আমাদের ক্যালকুলেশনগুলো যতটা ম্যানুয়ালি এবং সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করে পড়ানো যায় সেটা। তো আমাদের কোর্স ফি টোটাল হচ্ছে 18,000 টাকা, সেটাকে ডিসকাউন্ট ফি হিসেবে 15,000 টাকা করা হয়েছে। এখানে মিনিমাম যদি 6 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে তাহলে এই কোর্সটা এনরোল মানে লঞ্চ করা হবে। অলরেডি 3 জন 4 জন হয়ে গেছে। আজকের ক্লাস থেকে যদি আপনারা আরও 1 2 জন হোক, আমি চাই সবাই আসুক, সবাই কোর্সটাতে এনরোল হোক, তাইলে আশা করি আমরা ভালো একটা সেশন উপভোগ করব। এখানে টোটাল 13 থেকে 14টা ক্লাস লেখা আছে, যদিও এই ক্লাসের সংখ্যা আরও বাড়তেও পারে, সেটা ডিপেন্ড করবে আমার কোর্স সিলেবাসের উপর। নর্মালি সিলেবাসগুলো অনেক বড় থাকে, এই জন্য আসলে 13 14টা ক্লাসেও শেষ করা পসিবল হয় না। তখন যদি 1 2টা ক্লাস বেশিও লাগে, আমি সেটা নিব। এটা নিয়ে কোনো হেজিটেশনের কিছু নাই কিংবা কোনো সমস্যা নাই। ক্লাসের সময় হবে 2.5 থেকে 3 ঘন্টা। টাইমটা হচ্ছে 9:30টা থেকে শুরু হয়। এটা আপনার 11:30টা থেকে 12টা পর্যন্ত কোর্সটা চলে। আমি সবাইকে লাস্টে কোশ্চেন করার সুযোগ দিই আমার ক্লাস শেষ হওয়ার পর, এবং যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টদের কোশ্চেন থাকে ততক্ষণ পর্যন্ত কোশ্চেন নেই। ক্লাসটা উইকে 2 দিন হবে। তো এই 2 দিন কোন 2 দিন সেটা আমরা পরে জানাই দিব। সবাই স্টুডেন্ট যখন এনরোল হয়ে যাবে, তারপর সবার সঙ্গে কথা বলে যদি মোটামুটি সুইটেবল 2টা দিন আমরা সিলেক্ট করব। আচ্ছা, তো আমাদের ক্লাসের স্টার্টিং ডেটটা এখনো ফিক্সড হয়নি, যেহেতু আমাদের এখনো রেজিস্ট্রেশন প্রসেস অনগোয়িং আছে। তো আশা করতেছি আমরা খুব দ্রুত শুরু করব, যেহেতু আমাদের অলরেডি 3 4 জন হয়ে গেছে, আরও দ্রুতই ফিল আপ হয়ে যাবে। তো আপনারাও যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করে ফেলবেন, যারা মনে করতেছেন এই কোর্সটা করা আপনার জন্য উচিত হবে কি হবে না। তো আশা করি আজকের ডিসকাশনের পর আপনার হেজিটেশনটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে, যে আপনার এই কোর্সটা আপনি আসলে এটার জন্য ফিট কিনা, কিংবা এই কোর্সটা আপনি আসলেই চাচ্ছেন কিনা। তো এখানে ইন্ট্রোডাকশন ক্লাসে আমি কিছু রেফারেন্স বুক বুক নিয়ে কথা বলবো, যে যে বইগুলা নিয়ে মূলত আমরা এই কোর্সে ডিসকাস করব সেই বইগুলা রেফারেন্স প্লাস কোন বই থেকে কোন টপিকসগুলো পড়বো সেগুলো নিয়ে ডিসকাস করব, প্রিলিমিনারি ডিসকাশন। তারপর ফাইনালি যখন আমরা স্পেসিফিক কোনো টপিকসে যাব, সেই টপিকসের এগেনস্টে কোন বই থেকে নেওয়া হচ্ছে ডকুমেন্টসগুলা, সেটা সাথে সাথে ডিসকাস করব। এরপর কোন সফটওয়্যার দিয়ে আমরা মেইনলি র্যাম কানেকশন এবং স্টার্ট প্রো, এই 2টা সফটওয়্যার এই কোর্সে দেখানো হবে। এবং এটার সবচেয়ে আপডেটেড যে ভার্সান, এখন স্টার্ট প্রো সবচেয়ে আপডেটেড ভার্সান হচ্ছে 24.577, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট। এটা মাত্র 2 মাস হলো বের হয়েছে। তো এইটা দিয়ে আমরা মূলত এই কোর্সটা কন্টিনিউ করব। আর একটা হচ্ছে র্যাম কানেকশন, এটারও সবচেয়ে লেটেস্ট, যেটা 24.2.41, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সান। এই 2টা ভার্সানের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো, এবং এটা কিভাবে অপারেট করতে হয়, এটা দিয়ে কিভাবে কানেকশন ডিজাইন করতে হয়, কিভাবে মডেলে সরি মডেলের আমাদের অ্যাডভান্স জিনিসগুলা কিভাবে ইনকর্পোরেট করতে হয়, সেটা নিয়ে আমরা ফুললি ডিসকাস করব। তারপর ফার্স্ট ক্লাসে আরও যে জিনিসগুলা শেখানো হবে সেটা হচ্ছে সয়েল ক্লাসিফিকেশনস। অর্থাৎ আমাদের মেইনলি এই কোর্সটার মেইন উদ্দেশ্য হলো সাইসমিক ডিজাইন করা। কারণ
সাইসমিক ডিজাইন বর্তমান সময়ের হট একটা টপিকস। এই সাইসমিক ডিজাইন কিংবা সাইসমিক ডিটেইলিং যদি আমরা না জানি, তাইলে আসলে অ্যাডভান্স বা প্রোগ্রেসিভ ওয়ার্ল্ডের সঙ্গে নিজেকে তাল মিলিয়ে চলাটা টাফ। কারণ আমাদের এখন সাইসমিক যে কোনো সময় ভূমিকম্প হতে পারে। তো সেই জন্য ভূমিকম্প সহনীয় বিল্ডিং করতে হইলে এটার এই কোর্সটার বিকল্প নাই। কিংবা এই কোর্সটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এই টপিকসগুলা আপনি এখন সেটা আমার কাছ থেকে কোর্স করেন কিংবা অন্য কারোর কাছ থেকে কোর্স করেন বা বই থেকে পড়েন, সেটা ডাজেন্ট ম্যাটার। মানে এই টপিকসগুলোর বিকল্প নাই, আমি সেটা বোঝাতে চাচ্ছি। তারপর এখানে ফার্স্ট আপনার সাইজমিক ক্লাসিফিকেশনের কিংবা সাইজমিক ক্যাটাগরির বেসিক জিনিস হলো সয়েলের ক্লাসিফিকেশন। এটা যদি আপনি না বের করতে পারেন, তাইলে আপনার সয়েল ক্লাসিফিকেশন না জানলে আপনি সাইজমিক ডিজাইন ক্যাটাগরি বের করতে পারবেন না। সাইজমিক ডিজাইন ক্যাটাগরি যদি বের করতে না পারেন, তাইলে আপনি বুঝবেন না আপনার বিল্ডিংটা কোন টাইপের ফ্রেমিং সিস্টেম হবে। ফ্রেমিং সিস্টেম যদি না জানেন, তাইলে আপনার ফুল স্ট্রাকচারটাই, মানে আপনি যে ডিজাইনই করেন না কেন, আপনার যদি ফ্রেমিং টাইপ ভুল থাকে, তার মানে আপনার গোড়াতেই গলদ। অর্থাৎ আপনার আর ওই ডিজাইনের কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস একটা ডিজাইন। তারপর ফ্রেমিং টাইপ যখন ফিক্স আপ হবে, ফ্রেমিং টাইপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ফ্রেমিং টাইপ মেইনলি স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ডুয়াল অ্যাকশন, অর্ডিনারি কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম, অর্ডিনারি স্পেশাল কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম, ইসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম। এই আইটেমগুলাই মূলত স্টিলের ক্ষেত্রে সবসময় এই ফ্রেমিং টাইপগুলাই বেশি আসে, এবং এগুলা নিয়ে আমরা এই কোর্সে বিস্তারিত আলোচনা করব। এটা কিন্তু অ্যাডভান্স কোর্সের জিনিস শুধু এমন না, এই ফ্রেমিং টাইপগুলা এটা অ্যাডভান্স হোক প্রিলিমিনারি হোক, এটা হচ্ছে সবার জন্য। তারপরে সয়েল ক্লাসিফিকেশন, এটা সবার জন্য মাস্ট। যে আরসিসি ডিজাইন করবে তার জন্য লাগবে, যে স্টিল ডিজাইন করবে তার জন্য তো মাস্ট। তো সেহেতু এইগুলা আপনারা যদি মনে করেন যে এটা আমি আরসিসিতে কাজ করি, আমার স্টিল জানার দরকার নাই, কিংবা কেউ যদি মনে করেন যে আমি স্টিলের প্রিলিমিনারি লেভেল নিয়েই শুধু কাজ করব, অ্যাডভান্স লেভেল জানার দরকার নাই, তাইলে কিন্তু মানে কনসেপ্টটা ভুল হয়ে যাবে। কারণ এই জিনিসগুলা আসলে কমন জিনিস, এটা সবার জন্যই লাগবে। তারপর কম্প্যাক্ট সেকশন, নন কম্প্যাক্ট সেকশন, এখানে আরো কিছু সেকশন আছে, যেমন সাইজমিক্যালি কম্প্যাক্ট সেকশন, তারপর সিলিন্ডার সেকশন। এই সেকশনগুলোকে আমরা কোন ফ্রেমিং টাইপ আসলে কোন টাইপের সেকশন ইউজ করব। অর্থাৎ আপনারা যদি যে কোনো একটা মডেল ওপেন করলে, যে কোনো একটা মডেল যদি দেখি আমি, আর সবাইকে বলে রাখা ভালো, আমি সবসময় প্র্যাকটিক্যাল ছবি দিয়ে ডিজাইন করতে, প্র্যাকটিক্যাল ছবি দিয়ে পড়াতে পছন্দ করি। প্র্যাকটিক্যাল ছবি মিন্স আমার যে প্রজেক্টগুলোতে অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এই প্রজেক্টের ছবি দেখে পড়াতে পছন্দ করি। কারণ যখন আমি প্র্যাকটিক্যাল ছবি দেখে আপনাদের পড়াবো, তখন জিনিসগুলো আপনার কাছে আরো বেশি জীবন্ত মনে হবে, এবং আপনি এগুলো ইজিলি ক্যাপচার করতে পারবেন। সেটা আমি সব কোর্সে, আমার যত কোর্স আছে সবগুলা কোর্সে আমি ছবির মাধ্যমে পড়ানোর চেষ্টা করি, এবং যাতে সবাই সেটা সহজে ক্যাপচার করতে পারে। তো এখানে দেখেন আমরা একটা ফ্লোর দেখতে পাচ্ছি, কলাম আছে, মেইন বিম আছে, সাব বিম আছে। এই এগুলা কিন্তু একটা ইচ্ছা মতো সাইজ বা আই সেকশন দিয়ে দিলেই কিন্তু এটা ডিজাইন হয়ে যাবে না। এটার জন্য আহ, আপনি যে জিনিসগুলো ফলো করতে হবে, সেটা এই যে কম্প্যাক্ট ইউজ করবেন নাকি নন কম্প্যাক্ট সেকশন ইউজ করবেন, নাকি সিলিন্ডার সেকশন ইউজ করবেন, নাকি সাইজমিক্যালি কম্প্যাক্ট সেকশন ইউজ করবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা ডিপেন্ড করবে মূলত এই ফ্রেমিং টাইপের উপর। তারপর
এখানে এই যে মেম্বারগুলা দুই মাথায় সার্কেল দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে মোমেন্ট রিলিজ করা, মোমেন্টকে রিলিজ করে দেওয়া। তো এই মোমেন্ট আমরা কখন রিলিজ করব, কখন করব না, এটা কোন ফ্রেমিং টাইপের জন্য মোমেন্ট রিলিজ করলে কোন টাইপের ডিটেইলিং করতে হবে, এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এটা আমি আন্দাজে একটা করে দিলাম আর ডিজাইন হয়ে গেল, এটা কিন্তু ডিজাইন না। কিংবা আপনি যদি শুধু সফটওয়্যার চালাইতে পারেন তাইলে কিন্তু আপনি ডিজাইন শিখে গেলেন, জিনিসটা এমন না। ডিজাইনটা হচ্ছে আপনার ডেডিকেশন প্লাস প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। আপনি যদি মনে করেন আমি এই 15টা ক্লাসে আপনাকে আমি ফুল ডিজাইনার তৈরি করে দিব, এটা কিন্তু খুবই রং একটা কনসেপ্ট। কারণ আমি কখনোই এই 15টা ক্লাসে আপনাকে কোনোভাবেই ডিজাইনার বানাতে পারবো না। এখন আপনি বলতে পারেন ডিজাইনারই যদি না হইলাম তাহলে এই কোর্স করে আমার লাভ কি? আসলে আমি জাস্ট আপনাকে বলতে পারি এই কোর্সের মাধ্যমে আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন, এবং যে গাইডলাইনটা আপনার ফিউচারে আজীবন কাজে লাগবে। অর্থাৎ এই গাইডলাইনটা আপনি যদি ফুল অ্যান্ড মানে একদম টপ টু বটম ফলো করেন তাইলে আপনি আজীবন কাজে লাগবে। কারণ আপনার রেফারেন্সগুলো জানা হয়ে যাবে যে কোথায় কি আছে, তারপর সেটা কিভাবে অপারেট করতে হয়, সেই বইটা কিভাবে অপারেট করতে হয়, কিভাবে কোন জিনিসগুলো আপনার ওই বই থেকে পড়তে হবে, আগে কোন জিনিসগুলো আপনার দরকার কিংবা কোন জিনিসগুলো আপনার দরকার নাই, এটা চুজ করতে পারাটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। না হলে হাজার হাজার বই আছে, এই বই যখন আপনি নিজে এক একটা ধরে ধরে পড়তে যাবেন তখন মনে হবে আপনি সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছেন এরকম। তো সেহেতু গাইডলাইনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি যেখানেই জব করেন যেখানেই যান না কেন গাইডলাইন অবশ্যই দরকার। ডিজাইন ভালো ডিজাইনার হতে গেলে এটার বিকল্প নাই। এবং এই কোর্সের আমি যে গাইডলাইনগুলো দিব এই গাইডলাইনগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অন্য যে কোনো ডিজাইনারের চেয়ে আপনি সবসময় এক ধাপ এগিয়ে থাকবেন আর কি। এবং সেটা সে যত বড় সিনিয়র ডিজাইনার হোক কিংবা অনেকে দেখবেন যে মুখে শুধু কথা বলে কিন্তু কাজে অত এক্সপার্ট না, এমনকি অনেক ভালো ভালো টিচাররাও পর্যন্ত আছে যারা স্টিলে তাদের থিওরিটিক্যাল নলেজ হয়তো ভালো আছে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ অত বেশি থাকে না। আবার অনেকের আছে দুইটার কোনোটাই ভালো নাই, তারপরেও ওনারা চেষ্টা করে কিছু জিনিস চাপায় দিতে। আবার অনেক সিনিয়র ডিজাইনার আছে তা ওনারাও একই কাজ করতে চায়, কিন্তু এটা আপনি যখনই কোড জানবেন, যখনই টু দা পয়েন্টে আপনি অ্যান্সারটা জানবেন তখন আপনি মানে তার মুখের উপর আপনি কথা বলার সাহসটা পাবেন যে সে ভুল বলতেছে। তো এই কনফিডেন্স লেভেলটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটার জন্য এই কোর্সটা। আচ্ছা কেন, আচ্ছা তো এরপর বেসিং এর ক্রাইটেরিয়া ফর অর্ডিনারি কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম, অর্ডিনারি স্পেশাল কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম এবং ইসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম, এই ফ্রেমগুলোর জন্য বেসিং এর উপর কি কি ইম্প্যাক্ট আসে, বেসিং এর কানেকশন টাইপগুলা কেমন হয়, তারপর বেসিং এর প্যাটার্নগুলা কেমন হবে, ক্রস বেসিং দিব নাকি ইনভার্টেড ভি বেসিং দিব নাকি ইসেন্ট্রিক বেসিং দিব নাকি শেভরন বেসিং দিব, এগুলা এই কোর্সে পড়ানো হবে। এবং কোনটা কোথায় অ্যাপ্লাই করা যাবে না সেগুলো নিয়েও ডিসকাস করা হবে। তারপর একটা স্ট্রাকচারে বেসিং আমি ইচ্ছামতো দিলাম সেটা কিন্তু কোনো সলিউশন না। ইচ্ছামতো বেসিং দিলেই বেসিংটা অ্যাপ্লিকেবল কিংবা সেটা পিওর মানে ফুল ইউটিলাইজেশন হবে না আর কি। তো বেসিংয়ের জন্য আপনার লোকেশান, নির্দিষ্ট লোকেশানগুলা কোথায় দিলে ইফেক্টিভলি কাজ করবে এই জিনিসগুলা এখানে শেখানো হবে। এটা একটা কার্ভ শেড,
দেখেন এখানে বেসিং আমি দিছি একটা সিকোয়েন্স মেনটেন করে দিছি, কিন্তু যদি এমন হয় আপনি প্রথম গ্যাপের বেসিং দিলেন না, এটা দিয়ে এরপর এই প্রথম 2 গ্যাপ পরে যে এখানে একটা দিলেন, আপনি মনে করলেন যে এটাতে দরকার নাই, এখানে যে দিলেন, তারপর আবার সিকোয়েন্সিয়ালি গেলেন, সেটাও তো দেখতে ভালো লাগতে পারতো, কিন্তু সেটাতে আসলে আপনার ইফেক্টিভ হচ্ছে কিনা এই জিনিসগুলো জানতে হইলে এটার বিকল্প নাই আর কি, এই কোর্সের বিকল্প নাই। তারপর আমরা যে আই সেকশন বা আমাদের স্টিলের যে মেম্বারগুলো আমরা ইউজ করি, সাপোজ এটা একটা মাল্টি স্টোরিড বিল্ডিং, যেটা একটা মাল্টি স্টোরিড বিল্ডিং, হ্যাঁ। তো এই মাল্টি স্টোরিড বিল্ডিং এ এই মাল্টি স্টোরিড বিল্ডিং এ আমার যে মাল্টি স্টোরিড বিল্ডিং শুধু না, যে কোনো বিল্ডিং হতে পারে, তো এই বিল্ডিং এ আমাদের যে আই সেকশন গুলা ইউজ করা হয়েছে, এই যে আই সেকশন গুলা দেখতে পাচ্ছি, এগুলা সবই কিন্তু আই সেকশন, এগুলাকে বলে বিল্ট আপ সেকশন। আই সেকশন কয়েক টাইপের হইতে পারে, ডাব্লু শেপ হইতে পারে, এইচ শেপ হইতে পারে, বিল্ট আপ হইতে পারে, তারপর কোল্ড ফর্ম, সরি, হট রোল মেম্বার হতে পারে। তো হট রোল মেম্বারগুলা মূলত বাংলাদেশে তৈরি হয় না, এটা এলসি করে বিদেশ থেকে আনতে হয়। আমাদের দেশে আমরা নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে বিল্ট আপ মেম্বার। এই যে প্লেটগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে প্লেট, ফ্লাঞ্জেও প্লেট আছে, ওয়েবে প্লেট, এটা ওয়েব, এটা ফ্লাঞ্জ, এটা ফ্লাঞ্জ। একটা আই সেকশনের 2টা ফ্লাঞ্জ থাকে, একটা ওয়েব থাকে। তো এইগুলা রোল আকারে থাকে, কয়েল আকারে। এই প্লেটগুলো কয়েল আকারে থাকে, পরে কয়েল ধরে কিনে নিয়ে আসে, নিয়ে এসে সেটাকে আমার যতটুকু উইডথ আর যতটুকু লেন্থ লাগবে সেই অনুযায়ী কেটে এগুলোকে ওয়েল্ডিং করে এভাবে আই সেকশন বানানো হয়। তো এখন এইগুলার আসলে থিকনেস কত দিব, তারপর এই ডেপথের সঙ্গে থিকনেসের রেশিও কত হবে, এই উইডথের সঙ্গে এর থিকনেস, এই প্লেটটার থিকনেস কত হবে, এই রেশিও যদি আমার মেনটেন না হয় তখন লোকাল বাকলিং হতে পারে। লোকাল বাকলিং বলতে, লোকাল বাকলিং এর যদি আপনাকে ছবি দেখায়, যেটা একটা আই সেকশন, এটা নিজ প্লেনে বা নিজ অ্যাক্সিসের সাপেক্ষে, এই যে দেখেন, যখন ফোর্স আসছে নিজে নিজে এই প্লেটটা বেন্ড হয়ে গেছে। তো এই বেন্ড হয়ে যাওয়ার কারণ কি, এখানে যে ফোর্স আসছে সেই ফোর্সটা সে হয় ক্যারি করতে পারে নাই, না হইলে এটার যে থিকনেসটা দেওয়া হয়েছে সেটা এই উইডথের তুলনায় থিকনেসটা কম হয়ে গেছে। তো এই থিকনেসের একটা রেশিও আছে, থিকনেসের সঙ্গে উইডথের একটা রেশিও আছে, এবং এই হাইটের সঙ্গে এই ওয়েবের থিকনেসের একটা রেশিও আছে। এই রেশিও ঠিকঠাকভাবে যদি মেনটেন না করি, এটা সব স্ট্রাকচারের জন্য, সেটা আপনার যে কোনো ফ্রেমিং টাইপের জন্য যদি এটা আমরা মেনটেন না করি তাহলে লোকাল বাকলিং হতে পারে, এবং এমনকি ল্যাটারাল টর্শনাল বাকলিং হতে পারে, অর্থাৎ মোচড় দিতে পারে। মোচড় দিলে কেমন হবে শেপটা, এই যে দেখেন, এখানে এটা নিজে অ্যাক্সিসের সাপেক্ষেও ইয়ে হয়েছে, ডিফ্লেক্ট করছে, আবার একটা মোচড়ের মতো
সৃষ্টি হয়েছে, অর্থাৎ অ্যাডিশনাল টরশন ক্রিয়েট হয়েছে। এটাকে বলে ল্যাটারাল টরশনাল বাকলিং। তো এই জিনিসগুলা কিভাবে আমরা রেজিস্ট করতে পারি সেগুলা এখানে ডিসকাস করা হবে। তারপর বিল্ডিং এর ইরেগুলারিটি দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটি, একটা হচ্ছে প্ল্যান ইরেগুলারিটি। তো এই ইরেগুলারিটি টাইপের উপর বেস করে আপনার স্ট্রাকচারে হিউজ ইম্প্যাক্ট আছে এই ইরেগুলারিটির। তো এই ইম্প্যাক্টটা মডেলে কিভাবে ইনকর্পোরেট করতে হয়, বিল্ডিং ইরেগুলার শেপ তো হইতেই পারে, তো সেটার জন্য মডেলের ইম্প্যাক্টটা কি হবে সেটা আমরা এই প্রত্যেকটা ইরেগুলারিটির ক্যালকুলেশন এক্সাম্পল সহকারে দেখব, এবং এটার ইম্প্যাক্টগুলোর জন্য আমাদের স্ট্রাকচারে কি কি চেঞ্জ আসবে সেগুলো নিয়ে ডিসকাস করা হবে, এবং সেটা স্ট্রাকচারের ইফেক্ট কি এবং সেগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো ডিসকাস করা হবে। আচ্ছা, এরপর 4 নম্বর ক্লাসে আমরা, এটা আসলে ক্লাস নাম্বার দিয়ে এভাবে বিবেচনা করা যাবে না, কারণ এমনও ইয়ে আছে যে আমার এক একটা টপিক ডিসকাস করতে দেখা গেল একটা ক্লাসে এই টপিকসগুলো শেষ হচ্ছে না, তখন আমি পরের ক্লাসে ডিসকাস করব। তো আমি জাস্ট এমনি টপিকসগুলোকে এখানে জোর দিব বেশি, ক্লাসের সংখ্যার উপর না। ডিরেক্ট অ্যানালাইসিস অ্যান্ড পি ডেল্টা ইফেক্ট কি, সেটার ম্যানুয়াল ক্যালকুলেশন এবং স্ট্যাট প্রো ক্যালকুলেশন, এই দুইটার ম্যানুয়াল ক্যালকুলেশনও দেখবো এবং স্ট্যাট প্রোতে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা স্ট্যাট প্রো রেজাল্ট কী দেয় সেগুলো আমরা এখানে দেখব। এবং এটার ডিরেক্ট অ্যানালাইসিস এখন কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্টই, আপনি যত প্রজেক্ট করেন, সেটা যদি প্রিলিমিনারি স্টেজেরও প্রজেক্ট হয় কিংবা আপনি ডিজাইনে একদম নতুন হন, ডিরেক্ট অ্যানালাইসিস কিন্তু এখন প্রত্যেকটা প্রজেক্টে মাস্ট হয়ে গিয়েছে। তো সেহেতু এই অ্যানালাইসিসটা আপনি যদি না পারেন তাহলে কিন্তু আপনি ডিজাইনই করতে পারবেন না, অর্থাৎ ডিজাইনটাই ভুল হয়ে যাবে। তারপর পি ডেল্টা ইম্প্যাক্টটা কি, এটা মূলত আমাদের এই পি ডেল্টা অ্যানালাইসিসটা, এটা একটা সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস, পি স্মল ডেল্টা পি লার্জ ডেল্টা। এই অ্যানালাইসিসটা আমাদের কেন দরকার, সেটা হচ্ছে আমাদের যখন উইন্ড সিসমিক ফোর্স আসে, এটা যদি একটা কলাম হয়, সাপোজ এখান থেকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ভার্টিক্যালও ফোর্স আছে, তো যখন সাইজমিক ফোর্স আসে সেটার কিন্তু ইন্টেন্সিটি খুব দ্রুত হয়, মানে খুব দ্রুত এটা কাঁপতে থাকে। তো এই ফোর্সটা, অর্থাৎ যখন এখন ভূমিকম্প হয়, বা সহজ কথায় যদি বলি, ভূমিকম্প হইলে আপনার বিল্ডিংটা কীভাবে কাঁপতে থাকে, দুলতে থাকে। তো দুলতে থাকলে আমাদের স্ট্রাকচারের রুলস হচ্ছে আমরা যে মেম্বারগুলা ইউজ করি সেটা ডাকটাইল মেম্বার কিনা, যত বেশি ডাকটাইল মেম্বার হয় তত সেই স্ট্রাকচারটা বেশি নমনীয়, অর্থাৎ দুলে বেশি। আর যদি সেই ইয়েটা কম ডাকটাইল হয় বা লেস ডাকটাইল হয়, তখন ফোর্স আসলে এটা আরো বেশি স্ট্রং থাকবে। তো এই জন্য সিসমিকের ফোর্সটা ডিপেন্ড করে ডাকটিলিটি ফোর্সের উপর। এই কোশ্চেনটা আপনার ভাইবা বোর্ডে অনেকে জিজ্ঞাসা করতে পারে যে ডাকটিলিটির সঙ্গে সাইজমিক ফোর্সের কি সম্পর্ক। তো এটা আমরা অনেকে দেখা গেলো ডিজাইন বছরের পর বছর ডিজাইন করে যাই, কিন্তু এই বেসিক জিনিসটা অনেকে জানি না। তো যেটা বলতে চাচ্ছিলাম, পি ডেল্টা অ্যানালাইসিসটা কী জিনিস, কিংবা এই অ্যানালাইসিসটা কেন করা হয়। আমার যখন একটা হরাইজন্টাল ফোর্স আসবে, একটা ভার্টিক্যাল ফোর্স আসতে পারে, যে কোনো একটা কলাম মনে করি এটা। তো হরাইজন্টাল ফোর্স আসলে এখানে ডেল পরিমাণ একটা ডিফ্লেকশন ক্রিয়েট হয়েছে সাপোজ। তো এই
সাইজমিক ফোর্স যখন আসে তখন এটা একবার ডিফ্লেক্ট করলো, ডিফ্লেক্ট করে যদি এই লোডটা আবার রিলিজ হয়ে যায়, অর্থাৎ সাইজমিক, সাপোজ একটা ধাক্কা দিয়েই ইয়েটা ভূমিকম্প থেমে গেল, তাইলে এটা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, যেহেতু এটা ইলাস্টিক মেম্বার। যদি পূর্বের অবস্থায় ফিরে আসার আগে, অর্থাৎ এই ইয়েটা ডিফ্লেক্টেড শেপটা পূর্বের অবস্থায় আসার আগে যদি আরও একটা ফোর্স আসে, তখন কি হবে? তখন এই যে ফোর্সটা, হরিজন্টাল ফোর্সটা, যখন এটা এই স্টেজে ছিল তখন কিন্তু আমার কোনো মোমেন্ট ক্রিয়েট হয়নি, অর্থাৎ এইটা যদি ভার্টিক্যাল ফোর্স হয় তাহলে ভি, আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই তাহলে আমার কি হবে? এইচ ইন্টু এই ডিস্টেন্স যদি ডি হয়, এইচ ইন্টু ডি প্লাস ভি ইন্টু জিরো, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সের জন্য কোনো ফোর্স নাই। যখন এই ফোর্সটা পূর্বের অবস্থায় আসার আগে আরও একটা ধাক্কা দিল, তখন কি হবে? তখন এই ভি ফোর্সটা এখানে চলে যাবে, অর্থাৎ বিল্ডিং থেকে যে লোডটা আসবে সেটা এখানে চলে যাবে। তখন এখানে একটা ডেল পরিমাণ যে ডিফ্লেকশন হচ্ছে, তখন এখানকার যদি মোমেন্ট নেই তখন কি হবে? এইচ ইন্টু ডি প্লাস ভি ইন্টু এই যে ডেল্টা, তার মানে অ্যাডিশনাল একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। এরপর এটা যদি আবার পূর্বের অবস্থায় আসার আগে আরও একটা ধাক্কা দেয়, তাইলে এইভাবে বাড়তেই থাকবে এই মোমেন্টের পরিমাণ। তো এই অ্যানালাইসিসটাই মূলত পি ডেল্টা অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিস নিয়ে আমরা ডিসকাস করব, এটাকে আমাদেরকে আদৌ দরকার আছে কিনা, কিংবা স্ট্রাকচারে এর ইম্প্যাক্ট কি, এটার জন্য অ্যাডিশনাল কি কি চেঞ্জ আসে। তারপর ডিরেক্ট অ্যানালাইসিসের জন্য একটা নতুন লোডের সঙ্গে আমরা পরিচিত হব, সেটা হচ্ছে নোশনাল লোড। এই লোডটার ইম্প্যাক্ট কি, সেটা কেন প্রয়োজন হয়, এগুলা নিয়ে এখানে ডিসকাস করব। ডিরেক্ট অ্যানালাইসিস যখন আমরা করি তখন সবচেয়ে বড় বেনিফিট যেটা পাই সেটা হচ্ছে কে এর ভ্যালুতে। কেটা কি? কেটা হচ্ছে আমরা যে কলামের ডিজাইন যখন করি তখন আমরা সবাই একটা ফর্মুলা শিখে আসছি মনে হয়, আউলার বাকলিং ফর্মুলা। আউলার বাকলিং ফর্মুলা আমরা কম বেশি সবাই শিখে আসছি। ফর্মুলাটা ভুলে গেলাম, পাই স্কোয়ার কি যেন ভুলে গেলাম, যাই হোক। তো আউলার বাকলিং ফর্মুলাতে কে এর ভ্যালু ইউজ করা হয়, এটা একটা কনস্ট্যান্ট বা মডুলাস। এটার ভ্যালু ডিপেন্ড করে আপনার সাপোর্ট কন্ডিশনের উপর। সাপোজ বোথ সাইড ফিক্সড, সেটার জন্য কে এর ভ্যালু একরকম হবে। এখানে কে এর ভ্যালুর আগে আপনার আরো একটা জিনিস আসবে, সেটা আমরা যে সিলিন্ডারনেস রেশিও চেক দেই, যেটাকে বলে কে এল বাই আর। তো এই সিলিন্ডারনেস চেকের জন্য আমাদের কে এর ভ্যালু জানা দরকার, আর একটা ভ্যালু জানতে হয় সেটা হচ্ছে এল, এটাকে বলে ইফেক্টিভ লেন্থ, এল ই। এই ইফেক্টিভ লেন্থটা মূলত ডিপেন্ড করে এই যে সাপোর্ট কন্ডিশনের উপর। যদি বোথ সাইড ফিক্সড হয় তখন এটার ভ্যালু একরকম, যদি এক সাইড ফ্রি হয়, আর এক সাইড ফিক্সড কানেকশন হয়, সেটার জন্য এটার ভ্যালু একরকম। তারপর যদি আপনার বোথ সাইড পিন হয় তাহলে সেটার জন্য একরকম। তো এই এটা আমরা কোনটার জন্য কত ভ্যালু সেই জিনিসগুলো আমরা শিখব। সেই ক্ষেত্রে এই যে কে কনস্ট্যান্ট যে ভ্যালুটা, এই ভ্যালুটা আউলার্স বাকলিং ইয়ে আছে, সাইডসে বাকলিং অ্যানালাইসিস বলে একটা, সেই সাইডসে বাকলিং অ্যানালাইসিস মেথড দিয়ে কে এর ভ্যালু ক্যালকুলেট করতে হয়, যেটা অনেক জটিল ইকুয়েশন এবং টাইম সাপেক্ষ ব্যাপার। এবং প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা করে এই ভ্যালুটা ক্যালকুলেট করে স্টার্ট মডেলে বসাতে হয়, যেটা কিনা প্র্যাকটিক্যালি টাফ একটা জব। তো এইটাকেই মূলত অ্যাভয়েড করার জন্য আমরা এই ডিরেক্ট অ্যানালাইসিসটা করি।
এটা করলে যেটা হয়, কে এর ভ্যালু ডিরেক্ট আমরা অন বসাতে পারি। তো এই জন্য আপনার ডিরেক্ট অ্যানালাইসিস এখন এনিহাও শেখাই লাগবে। তারপর ডিরেক্ট অ্যানালাইসিসের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি সেগুলো নিয়েও ডিসকাস করা হবে। এরপর রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস, অর্থাৎ আমরা যে বিল্ডিংটা যখন ইরেগুলার শেপ হয় তখন এর একটা লিমিট আছে। ইরেগুলার শেপ না, রেগুলার শেপের ক্ষেত্রেও একটা হাইট লিমিট আছে। সেই হাইটকে এক্সিড করে গেলে আমাদের রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করা লাগে। এই রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসটা মূলত সেকেন্ড ডাইনামিক অ্যানালাইসিস বলে যেটাকে আর কি, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস বা ডাইনামিক অ্যানালাইসিস মূলত। তো এই ডাইনামিক অ্যানালাইসিস যখন আমরা করব তখন অ্যাডিশনাল কিছু টার্ম আসবে, যেমন মোডাল শিফট ফ্যাক্টর, আইজেন ভ্যালু, পার্টিসিপেশন ফ্যাক্টর, তারপর আরও কিছু অ্যাডিশনাল টার্ম আসবে। এই টার্মগুলো নিয়ে আমরা এটার হ্যান্ড ক্যালকুলেশনও দেখব এবং সেটা মডেলে কিভাবে অ্যাপ্লাই করে সেটা নিয়েও ডিসকাস করব, এবং এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়েও এখানে কথা বলা হবে। তো এই টার্মটা করতে আমার মিনিমাম 2টা ক্লাস লেগে যাবে। এটার জন্য আমাদের বেস শেয়ারের ইম্প্যাক্ট কি, অর্থাৎ আমাদের বেস শেয়ার বলতে বোঝায় আর্থকোয়াকের যে বেজে যে আর্থকোয়াক ফোর্সের জন্য বেজে যে শেয়ার ক্রিয়েট হয়, অ্যাডিশনাল শেয়ার প্রডিউস হয়, এই শেয়ারের জন্য আপনার এই বিল্ডিংটা যত বেশি শেয়ার প্রডিউস হবে তত বেশি সাইজমিক ইন্টেন্সিটি বেশি হবে, তখন এটা দুলতে থাকবে বেশি। তো এই রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের ফলে এই বেস শেয়ারটা কেমন হবে সেটা মূলত এইটা এই মানে সেটা এখানে ডিসকাস করা হবে। তারপর এখানে ক্রেন লোডটা 2টা ক্লাস মিলে একটা ভালো একটা লেকচার দেওয়া হবে, ক্রেন লোড ক্যালকুলেশন প্লাস ক্রেন লোডের জন্য যে অ্যাডিশনাল কম্বিনেশনগুলো হয়, এটার জন্য মডেলে কি কি ইম্প্যাক্ট আসে, ক্রেন বিম ডিজাইন কিভাবে করতে হয়, এটার ভার্টিক্যাল ইম্প্যাক্টগুলো কিভাবে ক্যালকুলেট করে, ল্যাটারাল ইম্প্যাক্ট কিভাবে ক্যালকুলেট করে, হুইল লোড কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এগুলো আমরা ম্যানুয়াল ক্যালকুলেশনও দেখব এবং সফটওয়্যারে ইনপুট দিয়েও দেখব। আচ্ছা, এরপর আমরা একটা বিল্ডিং ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ধরে ডিজাইন করলে সেটার ইম্প্যাক্টে বিল্ডিং এর সোয়ের উপর কি কি ইম্প্যাক্ট আসে, মেম্বার টাইপের উপর কি কি ইম্প্যাক্ট আসে, কোন কোন ভ্যালু, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, তারপর ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এই তারপরে সিস্টেম ওভারস্টেন ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলোর উপর কি কি ইম্প্যাক্ট পড়ে, এবং এটার জন্য অ্যাডিশনাল মডেলে আর কি কি চেঞ্জ আসে। সাববিমের জন্য অ্যাডিশনাল কিছু ক্রাইটেরিয়া আছে আইএমএফ ধরে ডিজাইন করলে। তারপর ইনক্লাইন ব্রেসিং কখন লাগে সাববিমে, এই জিনিসগুলো এই ক্লাসে দেখানো হবে। এরপর একইভাবে ইন্টারমিডিয়েট ফ্রেমের পরে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নিয়েও এখানে যেভাবে দেখানো হবে স্পেশাল মোমেন্ট ফ্রেম নিয়েও একইভাবে ডিসকাশন করা হবে। তারপর একটা ক্লাসে আমার এইগুলার কানেকশানের থিওরি নিয়ে ডিসকাস করা হবে, কানেকশান ডিজাইনের থিওরি নিয়ে বেসিক কিছু কনসেপ্ট দেওয়া হবে। কারণ থিওরিতে অনেক জিনিস আছে, এটা আসলে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়া ছোট টাফ একটা ব্যাপার, যেটা অনেক টাইম সাপেক্ষ এবং ডিফিকাল্ট একটা টাস্ক বলা যায়। তো এখন যেহেতু আমাদের সফটওয়্যার এসে আমাদের এই কাজগুলো অনেক ইজি করে দিছে, তো আমরা বেসিক জিনিসগুলো এখানে শিখবো আর কি, যে কোন ফর্মুলা থেকে মেইনলি
র্যাম কানেকশানে ডিজাইন করতেছে, কোন ভার্সান থেকে, কোন এক্সাম্পল থেকে পড়লে আমরা এই জিনিসগুলো জানতে পারবো, এগুলা এখানে দেখানো হবে। কানেকশন ডিজাইনের এখানে একটা আপনি ভালো গাইডলাইন পাবেন যে এখান থেকে এই জিনিসগুলা পড়লে আপনার এই কানেকশন সম্পর্কে ভালো ধারণা পাবেন। তারপর সেটা ডিটেইলিং কিভাবে করতে হয়, এবং ডিটেইলিং বলতে আমরা যত ভালোই ডিজাইনার হই না কেন, যত বিল্ডিং ভালো ডিজাইন করি না কেন, সব কিছু যদি ঠিক থাকে, আপনি সব কিছু 100% মেনটেন করতেছেন, কানেকশানে যে ডিটেইলিংয়ে মিস্টেক করছেন, তাইলে কিন্তু আপনার মানে ফুল স্ট্রাকচার মানে একটা এন্ডেঞ্জার্ড অবস্থায় থেকে গেল। অর্থাৎ কানেকশন যদি আপনার ঠিক না থাকে তাহলে ওই স্ট্রাকচারের কোনো ভ্যালু নেই। এবং আপনি যে ফ্রেমিং টাইপ ধরে এতক্ষণ ডিজাইন করলেন, সেই ফ্রেমিং টাইপ অনুযায়ী যদি আপনি ডিটেইলিংটা না করতে পারেন, তাহলে কোনো অবস্থাতে আপনার স্ট্রাকচার সাস্টেইনেবল হইল না। এখন অনেকেই বলে যে আমার ক্লায়েন্টদের কাছে এরকম কোশ্চেন অহরহ শুনতে হয় যে আমি বিল্ডিং আগেও করছি, তখন তো আমার সাইজ অনেক কম লাগতো, সেই বিল্ডিং তো এখনো টিকে আছে, সে স্ট্রাকচার টিকে আছে। কিন্তু আগে আমরা আসলে বিএনবিসি 6 ধরে ডিজাইন করতাম, এখন হচ্ছে 2020 ধরে ডিজাইন করতাম, এবং আগে অনেকেই অনেক কিছু ফলো করতো না, তখন হয়তো সিসমিক ইন্টেন্সিটিও এত বেশি ছিল না। এখন দেখা গেল আমার সাইজমিক ইম্প্যাক্ট বছরে একবার আসলো, কিংবা 5 বছর পর একবার আসলো, আমরা সেটা চিন্তা করে ডিজাইন করতেছি যে সেই সিসমিককে প্রোটেস্ট করার জন্য আপনার বিল্ডিংটা ক্যাপাবল কিনা। তো এখন আপনি ওই একদিনের চিন্তা করে কিন্তু বিল্ডিংটা ডিজাইন করতে হয়, কারণ বারবার তো আর ওই ভূমিকম্প হবে না। তো এটা ক্লায়েন্টকে আসলে বোঝানো টাফ হয়ে যায় যে আমার এটার জন্য এত বেশি ওয়েট বেড়ে যাচ্ছে কেন। তো যারা রেগুলার প্র্যাকটিস করে তারাই এখন মানে বুঝতে পারে যে কেন এটা এত গ্যাপ হয়। অর্থাৎ আগে অনেক কম ওয়েট আসতো, কিংবা অনেক ইকোনমিক বা অনেক কম কস্টে স্ট্রাকচার করা যাইতো, এখন কিন্তু আর সেই সুযোগ নাই। তো এই জন্য কানেকশন ডিজাইনে ও কোনো ছাড় দেওয়া যাবে না। আপনার স্ট্রাকচারের থিকনেস কিংবা সাইজ একটু কম দিলেও স্ট্রাকচার টিকে থাকে, কিন্তু কানেকশানে যদি একটু করেন, আন্ডার ডিজাইন করেন, তখন কিন্তু স্ট্রাকচারটা যে কোনো মুহূর্তে ফেল করতে পারে। তারপর স্পেশাল মোমেন্ট ফ্রেম এবং ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমের জন্য অ্যাঙ্কর বোল্ট বেস প্লেটের কানেকশন টাইপগুলো কেমন হবে, এগুলার ডিজাইন কিভাবে করব আমরা র্যাম কানেকশানে, সেগুলো দেখব। তারপর অর্ডিনারি কনসেন্ট্রিক্যালি বেস ফ্রেম এবং স্পেশাল কনসেন্ট্রিক্যালি বেস ফ্রেমের একটা ক্লাসে থিওরি পড়ানো হবে। থিওরির পরে তারপর র্যাম কানেকশন দিয়ে এই কানেকশানের ডিটেইলিংগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপর এই কানেকশন কিভাবে ডিজাইন করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। লাস্টে আমি একটা টপিক নিয়ে ডিসকাস করব, এটা আপনার অ্যাডভান্স একটা টপিক, অ্যাডভান্সড একটা টপিকই বলবো। এখন এটা মোস্ট পপুলার একটা টপিক, এটা হচ্ছে লক সিম গ্রুপ। এটা আমরা অনেক ক্লায়েন্টই এখন এটার প্রতি আকৃষ্ট হচ্ছে। এটার কারণ হচ্ছে এই লক সিম গ্রুপ করলে আমরা এখানে অ্যাডিশনাল কিছু বেনিফিট পাই। এর উপরে আপনার সোলার প্যানেল ইউজ করতে সবচেয়ে হ্যান্ডি হয় আর কি, এবং এটাতে কোনো স্ক্রু নাই এই লক সিম রুফে। অর্থাৎ আমরা যে রুফের শিটগুলো ইউজ করি, এই শিটে তো স্ক্রু থাকে প্রচুর পরিমাণ। আমি যদি কোনো রুফ শিট দেখাই, তো
তো যে কোনো শিট দেখলেই হবে। এই যে শিটে দেখেন কত পরিমাণ স্ক্রু লাগে। এই যে এই যে এই লাইন দেখতেছেন, এই লাইন বরাবর সবই কিন্তু স্ক্রু করা, এই লাইনগুলা। কিন্তু লক সিম রুফে যেটা হয়, এখানে টোটালি কোনো স্ক্রু থাকে না। লক সিম রুফের ছবি যদি দেখে, এই যে এখানে শুধুমাত্র টপে এই যে মেশিন যায়, আর সরি এটা টপে না, এই মেশিনটা হচ্ছে এই যে একটা শিট আর একটা শিট এর মাঝখানে, এই যে এর মাঝে দেখেন কোনো স্ক্রু নাই। দুইটা এখানে যে স্ক্রু, এই স্ক্রু কিন্তু আসলে জাস্ট শিটটা ধরে রাখার জন্য দেওয়া হয়েছে। এই স্ক্রুর আসলে কোনো পারপাস নাই, অন্য কোনো পারপাস নাই এখানে। রুফে অনেক বাতাস ছিল, সেটাকে ধরে রাখার জন্য জাস্ট স্ক্রুটা করা হয়েছে, অন্য কোনো কারণ নাই। কিন্তু এই যে দুইটা শিটের জয়েন্টের মধ্যে কোনো স্ক্রু নাই। তো এটা এটা এই যে মেশিনটা এভাবে যায়, সিমিং মেশিন বলে। এই যা গেলে এই দুইটা শিটকে একবারে জয়েন্ট করতে করতে যায়। তো এটা বর্তমানে আধুনিক একটা টেকনোলজি। এটা আরো আগে থেকে শুরু হয়েছে, অনেক আগে থেকে, কিন্তু বর্তমানে এটা বেশি প্র্যাকটিস হচ্ছে। তো এটা নিয়ে আমি এটা কিভাবে এটা অপারেট করতে হয়, মানে কিভাবে এটার ইনস্টলেশন করতে হয়, প্লাস এটার এস্টিমেশন গুলা কিভাবে করতে হয়, এগুলা নিয়ে ডিসকাস করব এই ক্লাসটাতে। এছাড়াও আপনাদের সঙ্গে আরো টাইম টু টাইম যে জিনিসগুলো আমার মাথায় আসবে সেগুলো তো ইনস্ট্যান্ট বলবোই। এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলাও আমি সাথে সাথে চেষ্টা করব সলভ করার, অথবা যদি আমার না জানা থাকে পরের দিন পরের ক্লাসে অন্য কারো মাধ্যমে হলেও সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে মূলত এই পর্যন্তই, আজকে আর কন্টিনিউ করব না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কিংবা কোর্স সম্পর্কে কোনো সাজেশন থাকে সেটা বলতে পারেন। উম, স্যার, একটা কোশ্চেন করার ছিল। হ্যাঁ বলেন। উম, স্যার, যেহেতু আইবি মেম্বারশিপ মানে উইদাউট আইবি মেম্বারশিপ ডিজাইন ফিল্ডে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য মানে কতটুকু সুইটেবল হবে এটা জানা একটু। ডিজাইন ফিল্ডে আইবি মেম্বারশিপ অবশ্যই দরকার আছে, এটা যে দরকার নেই সেটা বলবো না। জি জি। কিন্তু অনেকেই আছে যারা আইবি মেম্বারশিপ না থাকা সত্ত্বেও অনেক ভালো ডিজাইন করে এবং অনেক ভালো পজিশনে আছে। তো এটা আইবি মেম্বারশিপ নিতে হইলেও এখন কিছু প্রসিডিউর চালু করছে, যে ওনাদের আন্ডারে মনে হয় 1 বছরের একটা সম্ভবত কোর্স করা লাগে। ওইটা করলে সম্ভবত আইবি মেম্বারশিপ দেয়। আমি ডিউরেশনটা শিওর জানি না, তবে একটা প্রসিডিউর আছে। ওইটা আপনারা যদি ওই কোর্সটা করেন আইবির আন্ডারে আর কি, তাইলে আপনারা আইবির মেম্বারশিপ পেতে পারেন। জি স্যার, ওইটা হয়তো বা ইএমআই ওদের হচ্ছে আপনার ওইটা তো 4 বছরের একটা কোর্স, মেবি 22টা সাবজেক্ট থাকে এরকম কিছু একটা শুনছিলাম। বিএসসি সমমান দেয়। আহ, 4 বছর কিনা আমি শিওর না। যদি 4 বছর হয় তাহলে তো আসলে অনেক টাইম এটা। তারপরেও এটা আপনার জবের পাশাপাশি করতে পারেন। আর যদি এমনি ডিজাইনে আসলে স্টিল ডিজাইনের ক্ষেত্রে আইবির মেম্বারশিপটা অত বেশি ইম্প্যাক্ট ফেলে না, আরসিসি ডিজাইনে বেশি ইম্প্যাক্ট ফেলে। তো স্টিল ডিজাইনে আপনার আইবির মেম্বারশিপধারীর সাইন হইতে হবে, এরকম আসলে ম্যান্ডেটরি না। কিংবা এটা আমরা যে স্ট্রাকচারগুলা করি
শেড জি স্যার। বিল্ডিং কিংবা নর্মাল টাইপের যে স্ট্রাকচারগুলো, এগুলোর জন্য আসলে ওই টাইপের কোনো ইয়ে নাই, ম্যান্ডেটরি কিছু বলে না। তারপরও কিছু কিছু ক্লায়েন্টের কিংবা কিছু কিছু কনসালটেন্টের চাওয়া থাকে, কিংবা কোনো কোম্পানিতে আপনি যখন ভাইবা দিতে যাবেন ডিজাইনার হিসেবে, তখন ফার্স্ট কোশ্চেন এটাই করবে যে আপনার আইবির মেম্বারশিপ আছে কিনা। জি কিন্তু স্যার, এটাই যারা হচ্ছে। যারা ভালো কোম্পানির বসরা কিংবা ম্যানেজমেন্টে যারা থাকে, তারা আপনাকে এই কোশ্চেন করবে না, কারণ তারা আইবি মেম্বারশিপ দেখে লোক নিবে না, তারা নিবে আপনার দেখে যে আপনার নলেজ আছে কতটুকু, ডিজাইনের নলেজ আছে কতটুকু, সেটা যাচাই করে নিবে। কারণ আমি এই পর্যন্ত যতজনকে ভাই বানিয়েছি, কাউকে আমার মনে পড়ে না আমি জিজ্ঞাসা করছি আইবির মেম্বারশিপ জিজ্ঞাসা করছি। কারণ আমি দেখতে আইবির মেম্বারশিপ দিয়ে তো আমার তাকে দরকার নাই। কারণ আইবির মেম্বারশিপের জন্য ওই কোম্পানিতে হয়তো আপনার বস থাকতে পারে কিংবা অন্য কেউ থাকতে পারে, তবে আপনার ডিজাইন জানাটা জরুরি। তারপর আবার যদি আপনি প্র্যাকটিক্যালি পার্সোনালি কাজ করতে চান, তখন আইবি মেম্বারশিপটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। জি, জি। স্যার, আর একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আপনার মাস্টার কোর্সটা কি হচ্ছে আপনার প্রি রেকর্ডেড, নাকি হচ্ছে ওইটাও হচ্ছে আপনার না, লাইভ লাইভ, কোর্স? ওটাও লাইভ কোর্স। এই যে মাস্টার কোর্সটার যদি আউটলাইন জাস্ট একটু দেখায়, মাস্টার কোর্স অলরেডি রানিং আছে। এটার অর্ধেক ক্লাস শেষ প্রায়। এটা হচ্ছে আমার মাস্টার কোর্সের আপনারা যদি কেউ পার্সোনালি ইন্টারেস্টেড থাকেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের এটা দিয়ে দিব, কিংবা গ্রুপে চাইলেও দিতে পারি। সেটা যেহেতু এটা অ্যাডভান্স কোর্সের গ্রুপ, এখানে না দিয়ে আপনারা যদি পার্সোনালি ইন্টারেস্টেড থাকেন, আপনাদের পার্সোনালি আমি এটা শেয়ার করে দিব। তারপর যদি আপনারা ইন্টারেস্টেড হন যে করব, তখন 3C-তে কথা বলে ওনারা আপনাদের এনরোল করিয়ে নেবে। তো যেহেতু এটা অ্যাডভান্স কোর্স নিয়ে কথা বলছি, সেহেতু এই কোর্স রিলেটেড কোনো ইস্যু থাকলেও ডিসকাস করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো হেজিটেশনের কিছু নাই, যে কোনো কোশ্চেন। এটা কোর্সের বাইরে হইলেও সমস্যা নাই, মানে স্টিল স্ট্রাকচার রিলেটেড হইলেও সমস্যা নাই আর কি। যে কোর্সেরই হইতে হবে এটাও ম্যান্ডেটরি না আসলে। জি, আসসালামু আলাইকুম। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে অ্যাডভান্সে যে আউটলাইনটা সাজানো হয়েছে এটা বেশ সুন্দর, এবং বেশ আসলেই আহ, আমাদের জন্য বেশ কাজের। তবে কিছু কিছু জিনিসে আম, একটু কোশ্চেন ছিল, যেমন হচ্ছে আহ, এখানে এই বিএনবিসি ছাড়াও বাইরের দেশের অন্যান্য যে কোডগুলো এখন হচ্ছে, যেমন আইএস কোডটাও একটু প্র্যাকটিস বাংলাদেশে বেড়ে গেছে। চায়নার কিছু কোডও একটু ইয়া হচ্ছে চায়নার কিছু প্রজেক্টের জন্য। তারপর এসটিএম তো আছেই, তো ওইসব নিয়ে কি কোনো গাইডলাইন বা ওটা নিয়ে কি কোনো আলোচনা এই কোর্সে হবে কিনা, এই স্টিল রিলেটেড কাজ? এখানে আপনি আইবিসি কোডটা নিয়ে কিছুটা ডিসকাশন থাকবে। আইবিসি কোড, এই কোডটার ভালো একটা থাকবে। আচ্ছা। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আইবিসি, এএসসি, এআইএসসি আর হচ্ছে আপনার বিএনবিসি, এই চারটা কোডই মেইনলি এখানে করা হবে, ডিসকাস করা হবে। কিন্তু আইএস কোড কিংবা চাইনিজ কোড কিংবা অন্য কোনো কোড আসলে এখানে এভাবে দেখানো হবে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, ওটা হলো ক্রেনের যে ডিজাইনটা, এটা খুব আমার জন্য ইফেক্টিভ। ক্রেনের কিছু ডিজাইন আমার এটা কাজে লাগবে। তো এটার সাথে কি মুভিং লোড যেটা, এটার কি কোনো সব কিছু মুভিং লোড বলতে যে ব্রিজ বা কালভার্টে যে মুভিং লোডটা হয়, ওইটা কি এখানে এই স্টিলের পার্টে কোনো এডিশন এখানে থাকবে কিনা, নাকি ওটা আলাদা কোনো করছে? ব্রিজ বা কালভার্টের মুভিং লোড হোক কিংবা যেখানকারই মুভিং লোড হোক,
হুম হুম। স্টেট প্রদত্ত আপনি ডিপেন্ড করবে আপনি কমান্ড কিভাবে দিচ্ছেন কিংবা হাউ ইউ আর অপারেটিং। জি। আপনি যদি একটা ব্রিজ ড্র করে একটা লোডকে মুভ করায় দেন, তখন সেটা ব্রিজের উপর মুভিং লোড হইলো। যদি আপনি ক্রেন ড্র করে ক্রেনের উপর লোডটাকে মুভ করায় দেন, তখন সেটা ক্রেনের উপর মুভ করলো লোডটা। সিস্টেম তো সেম। আচ্ছা ঠিক আছে। আরেকটা হলো যে যে সেকেন্ডারি মেম্বার গুলো আছে, যেমন ধরেন পার্লিন, গাটার, ভ্যালি গাটার, তারপর অন্যান্য যে আরো মেম্বার গুলো আছে, এগুলি স্টার্ট মেম্বার, স্টার্ট মেম্বার তো ইয়ার মধ্যেই পড়ে। এছাড়া অন্যান্য যেসব সেকেন্ডারি কম্পোনেন্ট গুলো আছে, এই এক্সেসরিজ টাইপের আর কি জিনিস, শিটিং বা এক্সেসরিজ, এইসবের কোনো ডিজাইন কি এর মধ্যে ইনক্লুডেড কিনা? ফিটিং কিংবা এগুলোর তো পার্লিন ডিজাইন, বা গাটার আর কি। বার্লিন ডিজাইনটা আমার হচ্ছে প্রিলিমিনারি কোর্সে আছে, আচ্ছা সেহেতু এই কোর্সে এটা ডিসকাস করা হয় না। আর গার্টারের জন্য আছে, ওটা চাইলে আমি দেখাতে পারি যদি মানে লাস্টের দিকে সময় পাই, আপনার মনে করাই দিলে ওটা বেশি টাইম লাগে না, 10 মিনিট 5-7 মিনিট ডিসকাস করলে এটা দেখানো যায়। সেহেতু ঠিক ওটা আছে। আমি দেখাই দিতে পারবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আর আছে শিটিং এর ক্যালকুলেশন, এটা আসলে টাফ একটা জিনিস। শিটিং কিংবা পার্লিনের যদি কেউ ম্যানুয়াল ক্যালকুলেশন করতে চায়, হুম হুম হুম। তাহলে বাংলাদেশে আমি বলবো যে এর প্র্যাকটিস নাই। হ্যাঁ সত্যি কথা বলতে বাংলাদেশের হ্যাঁ। প্র্যাকটিস নাই। বাংলাদেশে এখন যেটা প্র্যাকটিস শুরু হয়েছে সেটা হচ্ছে সফটওয়্যারে কিছু করে, যেমন স্যাপ স্যাপ 2000 দিয়ে করে, আর হচ্ছে সিএফএস আছে, এটা বেশ আগে থেকে প্রচলিত। এই দুইটা সফটওয়্যারেই মূলত পার্লিনে ডিজাইন করা হয়। কিন্তু হুম ম্যানুয়ালি যদি বলি, ম্যানুয়ালি এর ক্যালকুলেশন এত ব্যাপক এবং এত জটিল, ইকুয়েশনগুলা আপনি মানে সলভ করতে গেলেই আপনার ধৈর্য হারা হয়ে যাবেন, এত জিনিস আছে এখানে। তো সেহেতু এটা এখন পর্যন্ত আমার জানা মতে কাউকে আমি পাই নাই যে ডেডিকেটেডলি এটা ফলো করে। কিছু এক্সেল পাওয়া যায়, অ্যাভেলেবেল এক্সেল পাওয়া যায়, হ্যাঁ সেই হ্যাঁ। এক্সেলে কিছু জিনিস আছে, সেখানেও এই জিনিসগুলা ফুললি ইনকর্পোরেট করা হয়নি। অর্থাৎ মানে এই একটা আপনি সেকশন দিবেন, সেই সেকশনের এগেনস্টে তার প্রপার্টিগুলা কি আসবে সেগুলা কিন্তু সে ক্যালকুলেট করতে পারে না। সেগুলো আপনার ম্যানুয়ালি ইনপুট দিতে হয়, দেওয়ার পর তারপর ওই এক্সেলগুলাতে আপনার রেজাল্ট দেয়। তো জি এই জন্য মানে এটা যদি কেউ মানে এটার কিন্তু মেইন যে কাজটা, পার্লিন ডিজাইন বলেন, কোল্ড ফর্ম ডিজাইনের যে কোনো মেম্বার, শিটিং ডিজাইন বলেন, তারপর ডেকিং ডিজাইন বলেন, প্রত্যেকটা জিনিসই একই টাইপের। শিটিং, ডেকিং, পার্লিন এগুলার ডিজাইন, সাপোজ এটা একটা ডেকিং শিট কিংবা ডেকিং শিটটা, এই যে ভাঁজটা দেখতেছি, একটা জি পার্লিন, জেড পার্লিন এরকম। তো জি এই যে কর্নারগুলা, এই কর্নারগুলো একটু বেন্ড থাকে, এই বেন্টের জন্য আপনার আলাদা ক্যালকুলেশন আছে, প্রত্যেকটা বেন্টের জন্য। তারপর এর জন্য টপ ইন কম্প্রেশন, বটম ইন কম্প্রেশন বের করতে হয়। অর্থাৎ প্রত্যেকটা মেম্বারের ইন্ডিভিজুয়াল সিজি ক্যালকুলেট করে, প্রত্যেকটা মেম্বার বলতে কিন্তু এই যে এটাকে একটা মেম্বার ধরতে পারতেছি না, এই যে এক একটা মেম্বার, এটা এটা একটা মেম্বার, এটা প্রত্যেকটা নিজেও একটা হ্যাঁ। তারপরে সেন্ট্রয়েড আছে, আবার ফুল একটা স্ট্রাকচারের সাপেক্ষে, মানে ফুল ইয়েটার সাপেক্ষে, প্রোফাইলের সাপেক্ষে একটা সিজি আসবে। সেখান থেকে আপনার টপ ইন কম্প্রেশন, বটম ইন কম্প্রেশন, তারপর ক্রিপলিং আছে, আরও কী কী টার্ম আছে ভুলে গেলাম। তো এইগুলা ক্যালকুলেট করা যথেষ্ট মানে হিউজ একটা জটিল জিনিস এটা। এটা এখনো পর্যন্ত আমি কাউকে ওইভাবে পাই নাই, আমি আমার সার্ভিস লাইফে কাউকে এখনো পর্যন্ত পাই নাই যে এটা নিয়ে পুরোপুরি শেষ করতে পারছে। হয়তো পড়ছে, অনেকেই পড়ছে, যে একটা লেভেলে যে থেমে গেছে। জি। উম, জি ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওকে। স্যার, কারো কোনো কোশ্চেন আছে কিনা, কিংবা এই কোর্সটা আসলে আজকের ক্লাস থেকে হয়তো আপনাদের নিজেদেরই বুঝতে পারার কথা যে এই কোর্সটা আপনার জন্য ইফেক্টিভ হবে কিনা। তো
তো যারা যারা মনে করতে, যারা এতদিন হেজিটেশনে ভুগতেছিলেন যে এই কোর্সটা করব কি করব না, তাদের জন্য আমার মনে হয় যে আজকে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরেও যদি কারো এখানে কোশ্চেন করতে প্রবলেম থাকে বা পরে মনে হয় আমাকে কোশ্চেন করবেন, তো আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারেন। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা ক্লাসের আগে ক্লাসের লেকচার শিট দিয়ে দিব, এবং যদি অ্যাডিশনাল কোনো ডকুমেন্টস থাকে ডকুমেন্টসগুলো দিব, কোনো সাফিসিয়েন্ট ড্রয়িং যা যা লাগবে ড্রয়িংগুলো দিব। এটা রিলেটেড যদি কোনো স্ট্যান্ড মডেল লাগে স্ট্যান্ড মডেল দিব। তবে আমি কোনো এক্সেল শিট প্রোভাইড করি না কাউকে, এক্সেল শিটের পিডিএফগুলো দেই। ওই পিডিএফ দেখে আপনারা নিজেরা এক্সেল শিট প্রিপেয়ার করতে পারবেন। এক্সেল শিট না দেওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। এটা এক নম্বর কারণ যদি বলি যে এক্সেল শিট সবাই নিজের একটা কনসেপ্ট দিয়ে তৈরি করে। অন্যকে অপারেট করতে গেলে তার যদি থিওরি সম্পর্কে ভালো নলেজ না থাকে, তাইলে এক্সেল শিট অপারেট করতে গেলে ভুল হওয়ার চান্স থাকে খুব বেশি। তো এই জন্য আমি যদি কাউকে উপকারের জন্য এক্সেল শিট দিয়ে সেটা যদি ডিজাস্টার হয়ে যায়, তো সেটা ভালো কিছু বয়ে আনে না। এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে চাই না অনেকেই। সবাই ইজিলি কোনো জিনিস শর্টকাটে পেয়ে গেলে তখন আর ওইটা নিয়ে ঘাটাঘাটি করি না আর কি। তো এক্সেল শিট না দিয়ে আমি পিডিএফ দেই, যাতে পিডিএফ থেকে আপনি নিজে এক্সেল শিট প্রিপেয়ার করতে পারেন, এবং সেটা ডকুমেন্টও দিয়ে দেই যে কোথা থেকে আপনি এই এক্সাম্পলগুলা কালেক্ট করতে পারবেন। আমার কিন্তু প্রত্যেকটা টপিক্সের স্টিলের যত এক্সেল শিট আছে, মানে যত বলবো না, মানে যেগুলো আমাদের সব সময় লাগে, প্রত্যেকটা এক্সেল শিট এগুলা কিন্তু যেগুলা দেখতেছি তার মোর মোস্ট অফ দা আমার বানানো। অর্থাৎ এই যে 1 থেকে 27 পর্যন্ত এগুলো হচ্ছে আমার বানানো। আর এইগুলা কিছু আছে আমার কিছু, প্রত্যেকটাই আমি হেল্প নিয়ে করছি। এটা বলবো না যে আমি পুরাপুরি নিজে করছি, নিজে কখনো করতে গেলে অনেক টাফ একটা ব্যাপার। আমি অবশ্যই অন্যদের হেল্প নিয়ে করছি, কিন্তু সেগুলা সব আমার বানানো এক্সেলগুলা। এবং পরে আমি সেটা মিলাই দেখছি যে এটা ওকে আছে কি নাই। তো এটা আপনি যখনই নিজে একটা জিনিস করবেন, তারপর এটা শুধু না, আমার উইন্ড লোডেরও যত টাইপের উইন্ডের ক্যালকুলেশন আছে এগুলো সব, এই দেখেন 6-এর সবগুলা, এগুলো হচ্ছে 2020-এর, এগুলো কিন্তু সব আমার এক্সেল। যদি এগুলা সব কিছুই কিন্তু আমার, এটা ভাবার অবকাশ নেই যে আমি কপি পেস্ট করে বলতেছি যে অন্যের এক্সেল। তো এক্সেল বানানো আসলে কঠিন কিছু না, আপনি যদি ক্যালকুলেশন পারেন এক্সেল আপনি এমনি পারবেন। তো আমি এগুলো সব, যদি উইন্ড লোডটা এই কোর্সে পড়ানো হবে না, উইন্ড কিংবা সাইসমিক লোডের ক্যালকুলেশনগুলো, এটা আমার প্রিলিমিনারি কোর্সে আমি পড়াই। এই কোর্সে ওইটা যেহেতু ওইটা আমরা কম বেশি সবাই পারি, যারা স্টিল নিয়ে কাজ করি কিংবা আরসিসি নিয়ে কাজ করি, এই ক্যালকুলেশনগুলো কম বেশি পারি আমরা। এই জন্য এটা আমি ওই প্রিলিমিনারি কোর্সে রাখছি। প্রিলিমিনারি কোর্সে আমি বিএনবিসি পড়াই 1 থেকে 7টা ক্লাস পর্যন্ত প্রায় বিএনবিসি নিয়ে শুধু পড়াই। অর্থাৎ লোড ক্যালকুলেশন 1 থেকে 7টা ক্লাস পড়াই। তারপর যে মডেলে যাই, মডেলে কিভাবে এগুলো অ্যাপ্লাই হয়, তারপর যে লাস্টে 2টা ক্লাসে কানেকশান শেখাই আর কি। যদিও কানেকশান 2টা ক্লাসে কোনোভাবেই সাফিসিয়েন্ট না, কানেকশানের জন্য আমার ডেডিকেটেড একটা কোর্স লঞ্চ করছিলাম, যদিও ওটা মানে স্টুডেন্ট ওইগুলোতে ইন্টারেস্ট কম থাকে, এই জন্য ওই কোর্সটা পরে আর কন্টিনিউ করা হয়নি। আর একটা কোর্স আছে, সেটা হচ্ছে শুধু এস্টিমেশনের উপর। তো যাই হোক, অ্যাডভান্স কোর্সটা আপনাদের জন্য লাগবে, কাজে লাগবে কিনা সেটা আপনারাই ডিসিশন নেবেন। তবে আশা করব যে সবাই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং সবাই মিলে একটা ভালো সেশন এনজয় করব আশা করি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার হলো, আমাদের তো স্যার আসলে স্টিল সম্পর্কে মানে প্রিলিমিনারি স্যার সেরকম স্যার নলেজ নাই আর কি। তো স্যার যদি মানে এই জায়গায় তো স্যার প্রিলিমিনারি যেগুলো শেখাবে মানে অ্যাডভান্স লেভেলের এগুলো তো স্যার মানে যদি মাস্টার কোর্স করি মানে আপনাদের মানে যে আরেকটা কোর্স আছে স্যার যেটা ওইটা
এখন স্যার ওখানে স্যার কি কি আছে, মানে স্যার একটু যদি ওই ব্যাপারে স্যার কিছু বলতেন। এই কোর্সেরও ফ্রি ক্লাসে আমি একটা দিছিলাম। ফ্রি ক্লাস বলতে মানে একটা কিছুদিন আগে কোর্সের আউটলাইন নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। ওইটার লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, তাহলে আপনি এটা সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবেন যে এই কোর্সে কি কি পড়ানো হবে। জি আর এটা সিলেবাসটাও আমি শেয়ার করে দিব। জি আপনি পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। জি, বলতেছিলাম এই ক্লাস এই কোর্সটা শুরু হবে কবে থেকে? এটা ডিপেন্ড করতেছে, আমার স্টুডেন্ট অ্যাটলিস্ট 5 থেকে 6 জন না হলে কোর্সটা আসলে শুরু করব না। তো আমাদের 3 জন না 4 জন হয়েছে মাত্র, আরো অ্যাটলিস্ট 2 জন লাগবে আর কি, তারপর যে শুরু করব। তাহলে এটা সম্বন্ধে আসলে আপডেটটা জানতে পারবো কিভাবে? এটা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানেই জানতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড না থাকেন তাইলে আমাকে নক দিয়েন, আমি অ্যাড করে দিব। আর হচ্ছে এটার কি মানে ক্লাসের পরে কি রেকর্ডটা দেওয়া হবে কিনা? হ্যাঁ, ক্লাসের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং তার পরদিনই ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়, যেটা আপনার প্রায় 1 বছর পর্যন্ত মনে হয় থাকে। এর মধ্যে যে কোনো টাইমে আপনি দেখতে পারবেন। আর এই যে আর কোর্সটা হ্যাঁ, আসলে এটা মানে কিভাবে পেমেন্ট, ইনস্টলমেন্টে বা দু- নাকি হচ্ছে দুইটা ইনস্টলমেন্ট, ফার্স্ট হাফ, তারপর অর্ধেক ক্লাস শেষ হইলে বাকি হাফ। এই পেমেন্ট ফিটা কি এই 15,000ই, বা নাকি এটা থেকে কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে? না, আমার প্রিলিমিনারি কোর্সে আসলে 12,000 টাকা ডিসকাউন্ট দিয়ে, ওইটাই অরিজিনাল হচ্ছে 15,000 টাকা। তো এটাতে অ্যাডভান্স কোর্সটার ফি একটু বেশি, যেহেতু এখানে টপিকস গুলো অনেক অ্যাডভান্স। তো এটা আসলে মেইনলি হ্যান্ডেল করে 3C, আমি জাস্ট ক্লাস নেই। এগুলা বিষয়ে ওনাদের সঙ্গে পার্সোনালি কথা বলতে হবে আপনার, যদি কোনো ইস্যু থাকে এইসব বিষয় নিয়ে। 3C আচ্ছা, এরপরে তাহমিদ ভাই আছে, তাহমিদ ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে ওনাকে পাবেন আর কি। কি, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি তো এতক্ষণ কথা বললাম, আপনাদের পরিচয় নিলাম। আমার পরিচয়টা যদিও দেই নাই, তো আপনারা তো অবশ্য জেনেই গেছেন আমার পরিচয়, কারণ জেনে শুনে হয়তো এখানে এনরোল হয়েছেন আজকে ক্লাসে। তারপরেও একটু জাস্ট বলি, আমি টোটাল আমার জব এক্সপিরিয়েন্স 11 বছর। আমি এখন আইমার্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডে ম্যানেজার হিসেবে আছি স্ট্রাকচারাল ডিজাইনে, হেড অফ দ্য ডিজাইন আর কি। আর এর আগে জব করছি বসুন্ধরা গ্রুপে, পিবি স্টিল অ্যালায়েন্সে জব করছি, বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, আর হচ্ছে কম্পোজিট স্টিল স্ট্রাকচার লিমিটেড জব করছি। আরও দু একটা কোম্পানিতে জব করছি, সেগুলো এখানে নাই। এগুলাই মূলত আমার স্টিলের কাজ করা হয়েছে এই কোম্পানিগুলোতে। তো আমার জবে ক্যারিয়ারের মোস্ট অফ দ্য পার্টি স্টিল নিয়েই ছিল বলা যায়, আর অল্প কিছু অন্য এক্সপিরিয়েন্সও আছে। আমি অলরেডি এসিন্স নামে একটা পাইছি, এটা সম্পর্কে আপনার কম বেশি জানার কথা। আইসিসি কর্তৃক, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিল কর্তৃক একটা ট্রেনিং আয়োজন করছিল। এসিন্স নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো, না হলে এটা নিয়ে কথা বলার অবশ্য দরকার নাই। যদি কারো পার্সোনাল ইন্টারেস্ট থাকে তখন এটা নিয়ে কথা বলবো, তা নাহলে এটা আসলে এই কোর্সের কিছু না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন কিংবা কোনো সাজেশন? আচ্ছা আপু, আপনার কোনো কোশ্চেন আছে? আপনি এমন হতে পারে যে লজ্জায় বলতে পারতেছেন না, যেহেতু এক- আপনি একাই আছেন মেয়ে সেহেতু। না না, আমার কোনো কোশ্চেন নাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, ওকে, ওয়েলকাম।
আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে আপনি 24 আওয়ার যে কোনো সময় নক দিতে পারেন। গ্রুপে অ্যাড হইলে তখন আমাকে হোয়াটসঅ্যাপে ওখানেই পাবেন। আর যদি কেউ গ্রুপে এখনো অ্যাড না হন আমাকে একটা টেক্সট করতে পারেন, কিংবা আপনি যে সোর্স থেকে এখানে আসছেন সেই সোর্সের যে নাম্বার আছে কিংবা যে লিংক আছে ওখানে নক দিলেও আমার ডিটেলস পাবেন আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।